নমস্কার, কেমন আছো সবাই? ক্রিয়েশন অফ দুষ্টুমিতার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও সবাই এখন ভালো আছি। আজ মঙ্গলবার, আর দুষ্টু কি বলো তো, এত দুষ্টুমি করে যে সকাল থেকে ব্লগটা শুরু করতেই পারি না। তো তারপর দেখো ওকে স্কুলে রেখে আসলাম, আর এখন ঘড়ির কাঁটা 8:30 কি 9টা এরকম হবে। ঘড়িটা যদিও দেখিনি এখন কটা বাজে। ওকে স্কুলে রেখে এসে তারপরে দেখো ভাবলাম যে বিছানাটা একটু গুছিয়ে নেব, তার সঙ্গে একটু ঘরটাকেও একটু ক্লিন করব। ঘুম থেকে উঠেই তো শুরু হয়ে যায় সংসারের জন্য সমস্ত কাজকর্ম শুরু করা। তো সব সময় তো আর এক টাইমে ব্লগ শুরু করতে পারি না, এক একদিন হয়তো খুব সকালেই শুরু করি, এক একদিন হয়তো একটু বেলা হয়ে যায়। তো সকালের কাজকর্ম মোটামুটি সেরে নিয়ে তারপরে দুষ্টুকে একটু পড়াতে নিয়ে বসলাম, কারণ এখন স্কুল একটু দেরি করেই নিয়ে যাই। আগে যেরকম 8টা 15-20-তে নিয়ে যেতাম, এখন আর অতটা তাড়াতাড়ি ভাবছি নিয়ে যাই না বা যাবও না। তার কারণ স্কুলে গিয়ে ও ঠিক মতন লিখতেও চায় না, পড়তেও চায় না। বাড়িতে যেটুকু করানো সেটুকু ভাবছি সকালে একটু বাড়িতেই করাবো, তারপরে 9টার দিকে আর কি নিয়ে যাব স্কুলে। কারণ অতক্ষণ সময় স্কুলে আমারও গিয়ে বসে থাকা সম্ভব হয় না। আর এখন না ছাড়তে চায় না আমাকে। স্কুলে যদি নিয়ে যাই বলে মা তুমি আমার সঙ্গে বসে থাকো। এবার বলো 1-1.5 ঘন্টা সকালবেলায় গিয়ে বসে থাকা তো সম্ভব নয়। আর কি বলো তো, কাজকর্ম ফেলে রেখে গিয়ে শুধু শুধু বসে থাকাটা বিরক্তও লাগে একটা। 2-1 দিন রেখে চলে আসি, একটু কান্না করতে থাকে। তো কি আর করা যাবে বলো, যখন নাকি ওকে বড় স্কুলে দেব তখন তো একটু ওকে এইভাবে শিখতে হবে থাকার, তাই না? তো সেই কারণেই ওকে আর কি রেখে চলে এলাম, যে তুই কাঁদলে কাঁদবি, সেটা দিদিমণি সামলাবে। তো পরে ঠিক হয়ে যায়, পরে যখন সব একসঙ্গে আর কি আরও বাচ্চারা থাকে তখনও ঠিক হয়ে যায়। তারপরে এসে দেখো ভাবলাম যে ঘরটাকে একটু পরিষ্কার করি। বিছানা চাদরটা গতকাল তোলা হয়েছে, বড় মেয়ে একটু টুকটাক করেছিল পরিষ্কার। কিন্তু কি বলতো, আমি যতক্ষণ না নিজের হাতে কোনো কাজ করছি ততক্ষণ আমি মন থেকে শান্তি পাই না। যতই আমার হাতে কাজ করে দিক না কেন, আমার মনে হয় যেন আমি নিজে না করলে ভালো লাগে না। সেই কারণেই আমি চেষ্টা করি সবসময় নিজের কাজগুলো নিজে করার। ঠাকুর পুজোটা শুধু দিয়ে দেয়, এটুকুই আর কি করে দেয়, কারণ ওখানে তো আর আলাদা আমার কিছু করার নেই। তো যাই হোক, দেখো তারপরে হচ্ছে একটু সঞ্চয় করছি, দেখা যাক টুকটুক করে জমিয়ে কতটুকু করতে পারি। আর এদিকে দেখো 2 দিন ধরে জামা কাপড় যেগুলো কেচেছি, কিছুটা শুকিয়েছে, কিছুটা ভেজা ছিল, সেগুলোই আর কি আজকেও আবার একটু সকালবেলায় রোদ উঠেছে, রোদে দিয়েছিলাম, সেগুলোই দেখো তুলে নিয়ে আসলাম। এত জামা কাপড় জমে গেছিলো এই 2-3 দিনের বৃষ্টিতে, কি আর বলি তোমাদের। রীতিমতো বিরক্ত লেগে গেছিলো বৃষ্টিতে। ভাগ্যিস 2 দিন ধরে যেইটুকু রোদ উঠছে তাতে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তো সেগুলোই ভাঁজ করে দেখো কোনোটা আলমারিতে, কোনোটা আলনায়, যেটা যেখানে রাখি আর কি সেটা সেখানে জায়গা মতন গুছিয়ে রেখে নিলাম। এরপর চলে যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরে সকাল থেকে সেই ভোরবেলায় ঢুকেছিলাম, দুষ্টুর বাবা বেরিয়ে যাওয়ার পর আর রান্নাঘরে ঢোকা হয়নি। যেহেতু সকালে আমার চা খাওয়ার কোনো ব্যাপার থাকে না, দুষ্টুও চা খেতে চায় না, সেই কারণে কি বলতো সকালে আর আমাদের জন্য চা খুব একটা হয় না বলাটাও আবার ভুল বললাম, কারণ যেদিন একটু রুটি করি, হয়তো রুটির সঙ্গে কিছু থাকে না, সেদিন হয়তো একটু চা করি। না হলে কিন্তু চায়ের নেশা খুব একটা নেই, শুধু একমাত্র দুষ্টুর বাবারই সকালে 1 কাপ চা লাগবে আর সন্ধেবেলায় 1 কাপ চা লাগবে। যদি রাতে একটু দেরি করে ঢোকে তাহলে হয়তো আর চাটা খায় না, একবারে ফ্রেশ হয়ে রাতে একবারে ভাতটাই খেয়ে নেয়। তো আমার যেহেতু চায়ের নেশা নেই, সেই কারণে কোনো অসুবিধা হয় না, কারণ কোনো কিছু খাওয়ার নেশা থাকলে সংসারের তো খরচটাও বেশি হয়, তাই না? তো চেষ্টা করব কোনো কিছু আর কি যাতে নেশা টেশা আর কি না হয় আর কি, যে এটা না হলে হয়তো আমার হবেই না। তো আশা করি হবেও না, কারণ চা আমার খুব একটা ভালো লাগে না। হয়তো অনেক সময় সর্দি কাশি লাগলে পরে তখন হয়তো মনে হলো যে একটু আদা দিয়ে চা খাই, সেটা হয়তো গলার যাতে একটু ভালো হয় বা গলাটা যাতে একটু আমি ভালো অনুভব করতে পারি, সেই কারণে। তো রান্নাঘরে ঢুকে দেখো একটু রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর মিট কেসটার ভেতরটায় মাকড়সা দেখি প্রত্যেক দিনই জাল বাজছে, একদম গুড়ি গুড়ি ছোট্ট ছোট্ট মাকড়সা। কী বলো তো, মাকড়সা ঢোকারও কারণ আছে, কারণ নিচটা না একটু ফাঁকা হয়ে থাকে, তো সেই কারণেই মাকড়সা ঢুকে যায়। আর রোজ রোজ এত মাকড়সা যে কোথা থেকে আসে আমি না ঠিক বুঝতে পারি না। রোজই কিন্তু আমি মিটকেসটা এইভাবেই পরিষ্কার করি রান্নাবান্না রাখার আগে, রান্নাবান্না করে রাখার আগেই মিটকেসটা প্রত্যেক দিনই কিন্তু এরকমভাবে পরিষ্কার করি।
তো মোটামুটি আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল, শুধু বাসনগুলো পড়ে রয়েছে। সকালে চায়ের বাসন টাসন এই টুকিটাকি, খুব একটা বাসন নেই, কারণ রাতেই আমি বাসন কিছু যা ছিল খাওয়ার বাসন সেগুলোই মেজে রেখেছিলাম। আর সকালে একটু রুটি করেছিলাম দুষ্টুর বাবাকে, তো 2টো রুটি দিয়েছি চায়ের সঙ্গে। একটা রুটি খেয়েছে, আরেকটা রুটি খায়নি। খাওয়ার প্রতি কোনো ন্যাক নেই, কি জানি এরকম হঠাৎ মানে 2-3 মাস ধরে এরকম হচ্ছে। ভাতও দেখি এক গাল ভাত খায়, এক গালের ভাত খেয়েই ওর হয়ে যায়। বুঝতে পারি না, ওর খাওয়াটা হঠাৎ করে কমে গেল। বলি ডাক্তার দেখানোর কথা, সেটাও যাবে না, বলে আমার তো কিছু হয়নি, এরকম বলতে থাকে। তো ছোট বাচ্চা তো নয় যে তাকে কোলে করে নিয়ে যাব, তাকে ডাক্তার দেখাবো। নিজের ভালোটা যদি নিজে না বোঝে তাহলে তো আর কিছু করার নেই, তাই না? তারপরে রান্নাঘরের বাসন টাসন মেজে রান্নাঘরটাও মুছে নিয়েছি, এদিকে ঘরগুলোও মুছে নিচ্ছি। আর পাপোশটার মধ্যে কি চুল আটকে আছে, যেহেতু ঘরেই চুল আঁচড়ানো হয়। যত বলি বড় মেয়েকে যে ঘরে চুলটা আঁচড়াস না, চুলের জটটা একটু বাইরে বা বারান্দায় দাঁড়িয়ে আঁচড়িয়ে নে, কিছুতেই শুনবে না। ওই যখন একটু বলবো তখন শুনবে, তারপর আবার যেইকে সেই। তো দেখো এদিকে ঘরটা মুছে নিচ্ছি। আর সাইডে দেখো টবের আজকে দেখো ফুল সেরকম খুব একটা দেখছি না। গতকাল বেশ কয়েকটা ফুল ফুটেছিল, আজকে একটা দুটো হয়তো রয়েছে সাইডে, কিন্তু এই সাইডটাতে একটাও ফুল নেই। আর ফুল না ফুটলে না ভালো লাগে না, কেমন যেন মনটাও আর কি মরমরা লাগে। তো পাপোশটার মধ্যে কত ধুলো, ভাবছি পরে এই জায়গাটা মুছে পাপোশটা আরও একবার একটু রোদে দিয়ে দেব। আর রোদ উঠলে পরে তো মনে হয় যেন সব কিছুই বাইরে বের করে রোদে দিই, এমন মানে মনে হয়। তো সব কিছু তো রোদে সবসময় দেওয়া সম্ভব না, কারণ সেগুলো আবার তো ধরো তুলতেও হয়, শুধু রোদে দিলে তো হবে না। কাজের ফাঁকে আবার সেগুলো তো তুলে জায়গা মতন রাখতেও লাগে। আর রোজ রোজ ইচ্ছা থাকলেও না শরীরে আর কুলায় না। তো তারপর দেখো কাচাকাচি করতে চলে এলাম, কারণ রোজই কাচতে হচ্ছে, কারণ রোজকার জামা কাপড় রোজ কেচে না দিলে জমে থাকে। আর যেই কারণে এই বর্ষাতে আমাকে মানে প্রচুর পরিমাণে ভুগতে হয়েছে। তো দেখো এগুলো কিন্তু একটা দুটো মানে রেগুলার পরার, আর বাকিগুলো কিন্তু আগেরই জমানো ছিল, সেগুলোই আর কি একটু ভিজিয়ে নিচ্ছি। আর হাতে কাচতে গেলে আমার প্রচণ্ড মানে অসুবিধা হয়, তো সেই কারণে দেখো বিছানার চাদরটা যেহেতু দিয়েছি, পা দিয়ে আর কি এটাকে ওরকমভাবে কেচে নিচ্ছি। আর এইভাবে সুবিধাও হয়, খুব একটা অসুবিধা হয় না। তো তোমরাও করে দেখবে, বেশ ভালো লাগবে। আর কাছাকাছি সেরে একবারে স্নানটাও আর কি করে নিলাম, কারণ কি বলতো কাছাকাছি করতে গিয়ে পুরো ভিজে গেছি, স্নান না করলেও হতো না। তাই একবারে স্নানটা সেরে নিলাম, আর কাছাকাছিগুলো বালতিতে নিয়ে নেব, একবারে বাইরে মেলে দিয়ে আসবো। আর তোমরা বন্ধুরা অনেক রকমেরই রিকোয়েস্ট করছো আমাকে ব্লগ করার জন্য। তো কি বলো তো, একা হাতে না পেরে উঠি না, কারণ একদিকে সংসারের কাজ, একদিকে দুষ্টুকে সামলানো, রান্না বান্না সব কিছু করে না আমি দিনের শেষে খুবই হাঁপিয়ে যাই। তারপরে ধরো ভিডিও এডিট করা থাকে, পোস্ট করা থাকে, সমস্ত কিছু আমার একার হাতে। তো আমি সত্যি মানে বেলা শেষে তখন আর পেরে উঠি না, যে নিজের জন্য যে সন্ধ্যের সময় একটু কিছু মানে করেও খাবো, সেটাও তখন আর শরীরে এনার্জি থাকে না। তো যাই হোক, তোমরা রিকোয়েস্ট করছো, অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। তো অবশ্যই আমার চ্যানেলের দিকে নজর রেখো। আর যারা আমার ভিডিও পুরোটা দেখছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, তোমাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো সকালে রেখেছিলাম দেখো চিংড়ি মাছ, এখানে 30 টাকার চিংড়ি মাছ রেখেছিলাম। আর চিংড়ি মাছগুলো না কেমন কালো কালো, কি জানি কেন এরকম কালো কালো, বুঝতে পারলাম না। তো একজনই নিয়ে এসছে, তার জন্য আর কি রাখলাম। করব হচ্ছে পটল চিংড়ি, সেই জন্য দেখো পটল চিংড়ি করার জন্য যা যা লাগে কেটে নিয়েছি, আর খোসাগুলো রেখে দিয়েছি, বাটা করব। তো তোমরা যদি চাও অবশ্যই তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। তার আগে তোমাদের কমেন্ট করতে হবে যে চিংড়ি মাছের খোসা বাটা কিভাবে করে। তো তোমরা যদি দেখতে চাও সেটা অবশ্যই শেয়ার করব। তো দেখো
30 টাকার চিংড়ি মাছ দিয়ে আমি দুটো পদ রান্না করছি। যেহেতু ইনকাম কম থাকলে তখন কিন্তু স্ত্রীদেরই একটু বুদ্ধি খাটিয়ে সংসারটা চালাতে হয়, তাই না? তো সেই কারণে চিংড়ি মাছের খোসাটা না ফেলে দিলাম না, যে এইটুকু চিংড়ি মাছ থেকে কতগুলো খোসা বেরিয়েছে, মানে চিংড়ি মাছ কম খোসা হয়ে গেছে বেশি। তো একটু বুদ্ধি খাটিয়ে যদি সংসারটা চালানো যায় তাহলেও কিন্তু অনেকটাই সেভ হয়, তাই না? তো দেখো খোসাটা মানে ভেজে নিলাম একটুখানি তেল দিয়ে, শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে বেটে নিয়ে মানে ভেজে নিয়েছি। আর বাটার আগে দেখো একটুখানি কাঁচা আদা একটু থেতো করে নিলাম, আর এই দেখো খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি। আর দারুণ খেতে লাগে। তোমরা যদি চাও অবশ্যই অন্য কোনো সময় তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব, আর সেটা দেখতে হলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো। তো যাই হোক, দেখো রান্নাবান্না শেষ করে নিলাম, এবার ভাতটা বেড়ে নিচ্ছি। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এ পর্যন্তই। কেমন লাগলো সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নেক্সট ব্লগ তোমাদের রিকোয়েস্টেড ব্লগই আসবে, অবশ্যই আমার চ্যানেলের দিকে নজর রেখো, ঠিক আছে? তো চলো আজকের মতন তাহলে এ পর্যন্তই। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ